আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের মানুষজন। তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, তোমার ইনশাআল্লাহ ফার্স্ট ইয়ার আসলে শেষ। তোমার এইচএসসির এই বিশাল মহাসমুদ্রের মধ্যে তুমি এখন ২য় বর্ষে আছো আসলে। তারপরে তোমার অ্যাডমিশন লাইফ নামে একটা সেশন আসতে চলেছে। তারপরে তোমার ভার্সিটিটা বা পরবর্তী ৪ বছর কি হবে বা ৫ বছর কি হবে সেটা ঠিক হতে চলেছে। তো আজকের এই ভিডিও সেশনটা গাইডলাইন সেশন আসলে বেসিক্যালি হবে না। দেখো তুমি টাইটেল বলো অথবা যদি ভিডিওটার একটু দেখে থাকো এখন পর্যন্ত, আমি রিকোয়েস্ট করব পুরোটা দেখতে। কজ আজকের মধ্যে আমরা কোনো কিছু আমি নরমালি যেটা করি তোমাদের সাথে অনেকগুলা টপিক নিয়ে কথা বলতে চাই। আজকে টপিক নিয়ে কথা বলবো বাট সবগুলাই হচ্ছে প্রশ্ন। সো বেসিক্যালি আমি এখানে কোয়েশ্চেনের অ্যান্সার করবো, বুঝছো? যেটা আমি অন্তত ড্যাম শিওর তোমার মাথার মধ্যে এখন ঘুরতেছেই। সো তুমি অবশ্যই এই কোয়েশ্চেনগুলোর উত্তর থেকে তোমার কামব্যাক মাস্টার প্ল্যানটা মাস্ট পাবাই। কোন বিষয়ের কামব্যাক মাস্টার প্ল্যান ভাই বলো তো? তোমার ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারে যে কামব্যাকটা দিতে হবে সেটার মাস্টার প্ল্যান। কোয়েশ্চেনগুলো আমরা একটু শুরু করি, বুঝি। দেখো তোমার আত্মার সাথে আসলে কতটা অ্যালাইন করে। আমি ফার্মলি বিশ্বাস করি ইনশাল্লাহ করবেই। আমাকে একটু সুযোগ দাও, দেখো মিলে কিনা। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং বলে আসলেই কি কিছু হয়? তুমি কার সাথে মিলে প্রপার প্ল্যানিং করতেছো বলো তো? আমার সময় যেমন আসির আঞ্জুম, বুয়েট মেডিকেল, ডিউ সব জায়গার ভিতরে টপ। প্রপার প্ল্যানিং কি ওরটা? আমার কিছু ফ্রেন্ড যে বুয়েটে পাইছে, ডিউতেও পাইছে, মেডিকেলেও পাইছে। প্রপার প্ল্যানিং কি ওরটা? আমার সেম ফ্রেন্ড যাকে আমি দেখতাম এর থেকে বেশি পরিমাণে পড়াশোনা করতো, এর থেকে বেশি পরিমাণে এফোর্ট দিত, যতক্ষণ পরিমাণে ধরো হচ্ছে যে আমরা খেলাধুলা করতাম, ও তখনও অনলাইন ক্লাসের ভিতরে কিছু না কিছু করতো, আড্ডা দিতাম, তখনও দেখা যেতেছে অনলাইনে কোনো একটা উদ্ভাসের কোয়েশ্চেন সলভ করতেছে, হ্যান ত্যান এমন কিছু করতো। সেকেন্ড টাইম দিয়ে গুচ্ছতে পড়তেছে। প্রপার প্ল্যানিংটি ওরটা? মানে কারটা আসলে প্রপার প্ল্যানিং? প্রপার প্ল্যানিং বলে কি আসলেই কিছু হয়? করণীয়টা কি থাকে বলো তো? আমি আসলে কি করছিলাম? আমি যদি তোমাকে এই সোজা বাংলা কথাটা একটু বলি, আমি আমার ফেইলিয়ারের কথা বলি, আমার সাকসেসের কথা বলি। আমি ফেইলিয়ারের কথা বলবো, আমি বুয়েট রিটেনে মানে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল। মানে আমি এইচএসসিটাকে মাপতেছি এই মানদণ্ডে আসলে অ্যাডমিশনের আল্টিমেট ফলাফল দিয়ে সবটা মিলে, বুঝছো? তারপরে এইচএসসির লাইফের কথাবার্তা আছে। আমি বুয়েট রিটেনের ভিতরে ভাইয়া ১৬৮০ এই ছিল হচ্ছে আমার মেরিট। বুয়েটের আমাদের প্রিলি ছিল, রিটেনও ছিল, দুইটাই ১৬৮০। তো আমাদের বেলা হচ্ছে ১৬৩১-এ প্রবাবলি হচ্ছে সিট শেষ হয়ে গেছিল, সিট কমপ্লিটেড হয়ে গেছিল। তো এটা হচ্ছে আমার ফেলিয়ার। আমি বুয়েট রিটেনের পরে বুয়েট চান্স পাই নাই। তো আমার ইচ্ছা ছিল আমি ঢাকার মধ্যেই পড়াশোনা করব, অন্য কোথাও হচ্ছে যাব না। ঢাবি পরীক্ষা দেওয়ার পরও আমি ড্যাম শিওর ছিলাম যে আমার ঢাবিতে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। মানে ড্যাম শিওর বলতে অহংকার দিয়ে বুঝাচ্ছি এমন না, মনে হইতো যে ঢাবিতে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আমার ডিউ এর মেরিট ছিল হচ্ছে ১২৭১, বুঝছো? ওকে, ডিউ এর মেরিট ১৮০০ সিটের মধ্যে। রাবি পরীক্ষা দিছিলাম, যেহেতু রাবি আর বুয়েট ছিল হচ্ছে মধ্যখানে পরীক্ষা, দ্যাটস ওয়াই আরিউ এর পরীক্ষাটাও দিছিলাম। ওখানে ছিল আমার ৫৩২, এটা ছিল হচ্ছে ওদের ১৫০০-র মধ্যে। যাই হোক, বুঝাইতে পারছি মোটামুটি যে আমার মানে যে ফেলিয়ার, এই যে কিছু সাকসেসে বোধহয় এদেরকে রাখা যায়। তা আমি কি করছিলাম বেসিক্যালি? আমি তো হচ্ছে ওই আসির আঞ্জুম যার কথা বলতেছো বা এরকম যাদের নাম সহ বলতেছি, আমাদের নয়ন পল, তারপর হচ্ছে সামান্থা, এদের কারো প্ল্যানের মতোই ছিল না। না হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড যার নাম নূর ছিল, ও যে হচ্ছে যে পরবর্তীতে এত পড়াশোনা করতো, এত ইফোর্ট দিত, তারপরে হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে পরবর্তীতে গুচ্ছতে পড়তেছে, ওর মতো মানে এত বেশি পড়াশোনা ছিল না বা আমার সেটার ফেলিয়ারও হয়নি। তো আমি বেসিক্যালি কি করছিলাম? সোজা বাংলায় একটা কথা বলি, আমি কি করছিলাম? আমি সময়েরটা সময়ে করার ট্রাই করছিলাম। সময়েরটা সময়ে। এখন বলতে পারো সময়েরটা সময় মানে ফার্স্ট ইয়ারের সিলেবাস পুরোটা শেষ, সেকেন্ড ইয়ার বলতে পারো কাইন্ড অফ। বাট সময়েরটা সময় বলতে প্রতিদিনেরটা প্রতিদিন, এটা আমি বুঝাচ্ছি। প্রতিদিনেরটা প্রতিদিন। আমি আরেকটা জিনিস লিখতাম, বুঝছো? মানে দেখতাম। সেটা হচ্ছে আমি যেটা সাবজেক্ট পছন্দ করতাম বা পড়তাম, আমার তো কিছু উইকনেস ছিল, কিছু স্ট্রং জায়গা ছিল। তো স্ট্রং জায়গার ভিতরে যতই টাইম আমি ইনভেস্ট করি, যতই আমি টাইম দেই না কেন, আমার কাছে এটা নিয়ে কোনোদিন কোনো লাগতো না। পিছুটান কাজ করতো না, পিছুটান আসতো না। তো আমিও তো ম্যাথের মধ্যে স্থিতিবিদ্যা, তারপরে গতিবিদ্যার বেশ কিছু ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্সের ভিতরে চুম্বকীয় যে চ্যাপ্টারগুলো ছিল, এগুলো তো আমার তো একটু প্যারা হইতো। বাট প্যারা হয়েও তো এগুলা ক্র্যাক করা গেছে। আমাদের সমস্যাটা কি হয় জানো? আমরা সময়টা সময় না করে আমরা যে জায়গাগুলোতে স্ট্রং, ওই জায়গাগুলোর ভিতরেও দুর্বলতা বানায় ফেলি। তো মানে কমন সিনারি অ্যাকচুয়ালি। আমি তোমাকে বলবো প্রতিদিনেরটা প্রতিদিন, অথবা সময়েরটা সময়ে, অথবা তুমি যেই বেসিক্যালি অন্তত একটা যে ফিক্সড চিন্তা ভাবনা করতেছো যে ভাই আমি এতটুকু কমপ্লিট করবই, এটুকু যেন তোমার মাস্ট বি মেনটেন হয়, তাহলে সেটাই হচ্ছে তোমার জন্য প্রপার প্ল্যানিং। তোমার প্রপার প্ল্যানিং হচ্ছে তুমি প্রত্যেক দিন নিজের কাছে হাইরো না। তোমার প্রপার প্ল্যানিং হচ্ছে তোমার মেক শিওর করতে হবে তোমার ৭ দিনের টার্গেটের ভিতরে ৫ দিন যেন তুমি জিততেছো। আমার কথাগুলো শুইনো, বুঝো, আশা করি তোমারই উপকার হবে। আমি খুব বেশি সময় নিয়ে ফেলবো এমন না, বাট হোপসো আমি আমার লাইফ রিয়ালাইজেশন আর তোমাদের যতদিন ধরে কিছুটা টুকটাক মেন্টরিং করতেছি, সেটা পুরোটা থেকে আসলে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো।
সো প্রপার প্ল্যানিং বলতে এটাই বোঝায়, আর কিচ্ছু না। তুমি কাম ব্যাক এই শব্দটা এই এখন তো যাও কতটুকু শুনতেছো, এই কয়দিন পরে টেস্টে প্রি টেস্টে এমন পরিমাণে শুনবা যে একটা ইট পাটকেল মারলে যার মাথায় পড়বে মনে হচ্ছে ও হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাম ব্যাক চায়। এটা সিনারিও ভাই, মানে এটা আসলে আমি তুমি বুঝতেছি কম, তুমি আমার হচ্ছে এক্স্যাক্ট একটা ছোট ভাই, আমার সিবলিংস আমার আন্ডারে থেকে পড়াশোনা করতেছে, এমন যদি হইতো আমি তোমাকে ক্যামেরার সামনে যা যা কথা বলতেছি তাই বুঝাইতাম, বিশ্বাস করো। তো প্রপার প্ল্যানিং মানে আমি এটাই করছিলাম। সো প্রপার প্ল্যানিং মানে তুমি কখনো অপারেশন সার্চলাইট নীল নকশা বানাইতে পারবা না যে এইখান থেকে এইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, তার মানে যে একটা ড্রাফট থাকবে না এমন না, অবশ্যই থাকবে। তুমি যেদিকে ইচ্ছা সেদিকে ছুটতেছো তাহলে হবে না। তাহলে তোমার ওই ড্রাফটটা কি আসলে বেসিক্যালি বলো তো, প্রতিদিন তুমি করতেছো কিনা। তোমার টার্গেট হচ্ছে প্রতিদিন, আমাদের যেমন একাডেমিক টু অ্যাডমিশন যে প্রোগ্রামটা যেরকমভাবে সাজানো, প্রতিদিন যেন তুমি প্রিসিএমবির মধ্যে 2টা সাবজেক্ট মাস্ট বি কমপ্লিট করোই। যেটা তুমি পড়তেছো, যে চ্যাপ্টারে যে টপিকটা তুমি পড়ছো, সেই টপিকের আন্ডারে তোমার একাডেমিক ক্লাস কমপ্লিট করার পরে যেন তুমি অবশ্যই প্র্যাকটিস করোই। এটাই হচ্ছে তোমার প্রতিদিন, আর কিছু না। তাহলে প্রথম কোয়েশ্চেনটার উত্তর বোঝা গেছে যে প্রপার প্ল্যানিং বলে আসলেই কিছু হয়। প্রপার প্ল্যানিং মানে হচ্ছে কারো আন্ডারে তুলনা করা না, কাউকে মানে আদর্শ বানায় ফেলা না। এটা আপেক্ষিক জিনিস, লেজিট আপেক্ষিক জিনিস। আমি বললাম আমার থেকে কম পড়া মানুষজন আরো অনেক ভালো করছে, আমার থেকে বেশি পড়া মানুষজন আমার অনেক খারাপ করছে, বুঝছো? লেজিট আপেক্ষিক জিনিস। তোমার প্রপার প্ল্যানিং হচ্ছে প্রতিদিনের কাজটা তুমি প্রতিদিন করতেছো, তুমি প্রত্যেকদিন নিজের কাছে হাইরো না। হাত জোর করে একটা কথা বলি, এই ক্লিয়ার? আচ্ছা, তারপরে তুমি যত যাই চেষ্টা করো না কেন, মানে কিছু না কিছু তো ছুটে যাবেই না, কিছু না কিছু তো ছুটে যায় না? ওই যে এর কোশ্চেনটার মতন, কি বলে, জিন্দেগি না মিলেগি দোবারা, এর মুভিতে একটা ডায়লগ ছিল বানি, ও তো বলতো যে মুন মে উড়না চাহতা হুঁ না। তো ওইখানকার ভিতরে বলে না যে কুছ ভি করলো, মানে যত যাই তুমি করে ফেলো না কেন, কুছ না কুছ তো ছুট জায়গা না বানি। তো ওইরকমই আসলে, মানে কিছু না কিছু তো ছুটে যাবেই। ঠিক একই রকম ভাইয়া, তুমি যতই ছোট, যতই চিন্তা করো, যতই আগাও, কিছু না কিছু তো ছুটে যাবেই না। এই জায়গার ভিতরে মেইনলি স্ট্রংনেস আর উইকনেস তৈরি হয়। আমি আমার স্ট্রং জোন যদি বলি, স্ট্রং জোন যেটা আমাদের ছিল, অবশ্যই আমি বলবো হচ্ছে আমার কেমিস্ট্রির জায়গাটা। কেমিস্ট্রিতে আমি বেশ ভালো করতে পারতাম। ওকে, আমি আরেকটা জায়গার কথা বলবো হচ্ছে ম্যাথের জায়গাটা, তারপরে আমি সিরিয়াল দিব হচ্ছে যে ফিজিক্সটাকে, তারপরে আমি একেবারে লাস্টে দিয়ে এসে দিব হচ্ছে ভাই আমাদের বায়োলজিটাকে। বায়োটা আমার এত বাজে অবস্থা ছিল রে ভাই, যেটা নিয়ে আমি ভয় পাইতাম লেজিট, যে এটাতে আমি মানে প্লাস নিয়ে আসতে পারবো কিনা। এমন কিছু কিছু চ্যাপ্টার আমার প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে ভয় থাকতো। কিছু কিছু চ্যাপ্টারে আমি ভয় খালি বলবো না, মানে কিছু কিছু চ্যাপ্টারের কিছু কিছু টপিকে আমার মানে রীতিমতন ধোঁয়াশা, ওটা আমি পারি না কাইন্ড অফ এমন। এটা হচ্ছে আমার স্ট্রংনেসের সিরিয়াল, যত উপরে যাব বাড়বে এমন, এবং এটাতে একবারে ডুবে যাওয়ার মতন অবস্থা। তো কিছু না কিছু তো ছুটে যাবেই না ভাইয়া। তো আমরা যদি চিন্তা করি যা ছুটে গেছে সেটা নিয়েই চিন্তা করতে থাকবো, সেটা নিয়েই পড়ে থাকবো, বিশ্বাস করো তোমার সামনেও আরও অনেক কিছু ছুটে যাবে। তো ওইটা নিয়ে পড়ো না, ওইটা নিয়ে পড়ে থাইকো না, বরঞ্চ নিজেকে মন স্থির করাও যে আমি পারবো না এটাই স্বাভাবিক, কিন্তু আমাকে পারতে হবে। কথাটা হচ্ছে এখানে, আমি যখন ধরেই নিই যে না আমি পারবই, তখন যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে একটু হতাশা আসলে, একটু যদি আমি হচ্ছে যে বিফলে যাই, বা একটু যদি আমার ঝামেলা হয়ে যায়, একটু যদি আমি আসলে পাস করতে না পারি, একটু যদি আমি দেখা যায় এফিশিয়েন্টলি কাজ করতে না পারি, আমি নিজেকে নিয়ে হচ্ছে যে একটা হীনমন্যতায় ভুগি, আমি নিজেকে নিয়ে অনেক কষ্টে থাকি, দুঃখে থাকি। এটা হওয়ানো যাবে না। তুমি ধরেই নাও তুমি পারবা না, কিন্তু তোমাকে ধরে নিতে হবে এটার সাথে সাথে তোমাকে পারতেই হবে। অদম্য ইচ্ছা শক্তি যেন এখানে থাকে যে আমাকে পারতে হবেই, কিন্তু আমি ফার্স্ট অ্যাটেম্পটেই পারবো, প্রথমবারই পেরে যাব, প্রথমবারই বুঝে যাব, এমনটা নাই হতে পারে। বিশ্বাস করো, তুমি দেখবা তুমি নিজেকে নিয়ে স্যাটিসফাই থাকতে পারতেছো। এটা অনেক জরুরি এই সময়টাতে, অনেক জরুরি। নাহলে এই নিজেকে নিয়ে স্যাটিসফাই হতে হতে নিজেকে গোছাতে গোছাতেই আবার অনেক বেশি সময় চলে যায়, বুঝছো? ওকে, এরপরে সব বিষয়ে কি পারদর্শী হওয়া যায়? এই যে দেখো যেটার সাথে মিলাইলাম, আসলেই সব বিষয়ে সব টপিকেই কি তুমি পারদর্শী হয়ে যেতে পারবা? মানে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। ধরো কেউ পিসিএমবি এইচএমএস সবগুলাতেই তুখোর, বুয়েট মেডিকেল ডিএমসি ট্রিপলেট তার জন্য কিচ্ছু না। আমি তাদের কথা বলতেছি না, আমি নিজে ওর ভিতরে না আসলে বেসিক্যালি। আমি এত ভালো স্টুডেন্ট, আমি অমুক, আমি ধমুক, আমি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ঢাকা বিশ্ব, না একেবারেই না। ফার্স্ট ইয়ার থিংস, বুঝছো? প্রথম বছরে এগুলো খুব বেশি হইতো বোধহয় এমন। বাট পরবর্তীতে এটা যতটা সময় গেছে, আমি নিজে একটা গ্র্যাজুয়েট, আমার নিজের কাছে একটা অনার্স পাস করা হচ্ছে একটা সাধারণ কলেজ বা ডিগ্রি কলেজ থেকে পাস করা একজন পাবলিক, এবং আমার মধ্যে আমি বেসিক্যালি কোনো প্রকার পার্থক্য দেখি না। একটা পার্থক্য বলতে পারো, সেটা হচ্ছে যে সিভি, না এগুলাও না। আমি যে পার্থক্য দেখার কথা বলবো সেটা হচ্ছে কিছুটা নেটওয়ার্কিং। তোমার ভার্সিটি যত বেটার জায়গায় হবে, যত বেটার অপরচুনিটি থাকবে, বিশেষ করে এটার একটা সিরিয়াল ক্রম আছে আসলে। তো ঢাবির ক্ষেত্রে এটার নেটওয়ার্কিংটা হচ্ছে অনন্য, অনন্য মানে অনন্য। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরের ভিতরে তুমি কাউকে পাবা ফ্রম ডিউ এমন। তো এই নেটওয়ার্কিংয়ের জিনিসটা যেটা অন্য কেউ হয়তো বা এতটা বেশি অফার করতে পারবে না, জাস্ট এতটুকুই, জাস্ট দিস থিংস। বাট এটাও লাগে কখনো, ওই যে মামা চাচু খালু এরকম সময় যাদের লাগে,
তো আমার তো বেসিক্যালি এখন মামা চাচা খালু হ্যান এরকম যে দরকারের পড়তেছে এরকম তো না, বা এমন কিছু আমি করতেছিও না। সো আমার তো এই নেটওয়ার্কিং কাজে লাগানো যাবে, বাট খুব বেশি যে জরুরি হয়ে আছে এমন তো না। তোমার দরকার কি আগে নিজেকে ঠিক করা। নিজেকে ঠিক করার জন্য ওই ন্যাশনাল কলেজ বা এই ঢাবির মধ্যে গ্র্যাজুয়েট পার করার পরে কোনো পার্থক্য আমরা আসলে দেখতেছি না, ব্যাপারটা সেম। তো আমি তোমাকে যেটা বলতেছিলাম, সব বিষয়ে কি পারদর্শী হওয়া যাবে? সম্ভব, অসম্ভব না। বাট আমি আমার মতন যদি একটা একেবারে মিড রেঞ্জে বা বিলো মিড রেঞ্জের স্টুডেন্টের কথা বলি, যার বিশ্বাস হচ্ছে জাস্ট পরিশ্রমে আর কিচ্ছুতে না, আমাকে পড়তে হবে, শিখতে হবে, মার্ক পাইতে হবে, চান্স পাইতে হবে, এটা যদি আমার টেন্ডেন্সি হয়ে থাকে ভাই, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি দেখা যাবে প্রত্যেকটা সাবজেক্টে সেম ইফোর্ট দিলেও সেম আউটপুট নিয়ে আসতে পারবা না। কিছু না কিছু সাবজেক্টে কিছু না কিছু জায়গাতে একটু না একটু দুর্বলতা থেকেই যাবে। কি করতে হবে? দুর্বলতা থেকে গেলে কি কাটাইতে হবে না? অবশ্যই কাটাইতে হবে। কাটানোর জন্য তোমার করণীয় কি বলো তো? সেম জিনিসটাকে একটু বাড়ায় প্রায়োরিটি দেওয়া। ওই যেটা তুমি দেখতেছো, শিখতেছো, পড়তেছো, সেটাকে আর একটু ডাবল করা, আর কিছু না। এই জায়গার ভিতরেই তোমাকে ইফোর্ট দিয়ে থাকতে হবে। এটা নিজেকে বোঝানোর জিনিস ভাই, আর কিচ্ছু না। আমি যখন বায়োলজির ভিতরে দেখলাম যে আমার একেবারে করুণ অবস্থা, শোচনীয় অবস্থা, বিশ্বাস করো আমি ঢাবি পরীক্ষার আগে বায়োলজিতে এত বেশি পড়াশোনা করছি, এবং আমি যদি এখন বলি যে আরে ভাই ঢাবিতে কি বায়োলজি কিছু লাগে নাকি, বিগত বছরের খালি কোয়েশ্চেন সলভ কর, এডি পড়, ওটি পড়, এটি দেখ, এটা জাস্ট খালি বেসিক সাজেশন ভাই, এখান থেকে তুই 100% কমন পাবি এরকম না। এটা হচ্ছে ওই শর্টকাট রুট যেখান থেকে তুই জিততেও পারিস, হারতেও পারিস। বাট তুই যদি তোর লেজিট নিজের সাথে সব থেকে আগায়া পরিশ্রম করে যাস, তোর জিতার চান্সেস সব থেকে বেশি। আমি সফল হয়ে যাওয়ার পরে বিশ্বাস করিস যে আমি যদি এখন বলি সিগারেটের আগুনও না, সিগারেটের আগুন তো দূরে থাকে, ম্যাচের আগুনে পড়াশোনা করছি, ম্যাচ জ্বালানোর পরে ফালায় দেওয়ার যে আগুন, সেটাতে পড়াশোনা করছি, তুই তো ওটাই বিশ্বাস করবে ভাই। আসলেই ভাই, সফল হওয়ার পরে ইতিহাস বানানো যায়, এগুলা নিয়ে এত বেশি টেন্স হওয়ার কিচ্ছু নাই। তুই হয়ে দেখা, তারপরে কর। আর না হইতে পারলে তুই তোর লেজিট যে পরিশ্রমের কথা বলতিস ভাই, ওটিও কেউ 2 পয়সা দিয়ে গুনবে না, 2টা পয়সা দিয়ে গুনবে না। কয়দিন আগে হচ্ছে ওই যে সুইজারল্যান্ড না কোথায়, স্টিমারের মধ্যে অপু ভাই নাকি মামুন, এরে দেখার পরে সব পাগলা হয়ে গেল না যে টিকটকই করতাম, এর থেকে ভালো হইতো। তুই জানিস টিকটকের ভিতরে মামুন অপুর মতন কয়টা কার্বন কপি ঘুরতেছে, যারা সাকসেসের এস পর্যন্ত দেখতে পারে নাই? লাখে, 1.5 লাখে, 5 লাখে, 10 লাখে মামুন একটাই ভাই হয়েছে। ব্যাপারটা ওইরকমই ভাই। লাখের ভিতর থেকে আমরা ওই 1800, 15, 1200 জন, এতজন মানুষজনই বের হয়, যেই বের হয় ওদেরটাই আমরা দেখি, ওদের সাকসেসের গল্পই আমরা মেইনলি শুনি। তবে যাই হোক, এবার অফলাইন কোচিংদের মানুষজনদের মধ্যে বিশেষ করে উদ্ভাস নাম দিয়ে ডিরেক্টলি বলে দিলাম, একটা ভালো কাজ করছে যে আমরা আর মানে কি বলবো, যে মানে টপার মার্কেটিং করবো না, টপার প্রমোটিং করবো না, এটা অনেক জরুরি একটা জিনিস। ওই যে আত্মহত্যার আতুরঘর হয়ে গেছে আসলে। তো এরপরে চলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কন্টেন্টের আদর্শ ফ্লো কোনটা। ভাই এত তো বকবক করলেন, তাহলে আপনি বলে দেন কন্টেন্টের আদর্শ ফ্লো করা কি করবো না করবো, আপনিই বলেন। আসতেই তো পারে কোয়েশ্চেন, অনেক জ্ঞানী মানুষজনের ডিরেক্ট একেবারে মানে অ্যাটাকিং অ্যাপ্রোচটা এমন হইতে পারে। কন্টেন্টের বেসিক ফ্লোটা হচ্ছে আমার মতে কম্প্যাক্ট একাডেমিক ক্লাস। কম্প্যাক্ট একাডেমিক ক্লাস, এটা হচ্ছে সব থেকে ক্লাস নোট সহ, যেটা তুমি সেই যে ক্লাসই করো না কেন, এটা তুমি ম্যাথ ক্লাস করো না কেন, নোট সহ কম্প্যাক্ট একাডেমিক ক্লাস, এটা হচ্ছে তোমার প্রথম টার্গেট। কম্প্যাক্ট একাডেমিক ক্লাস করার পরে ডিরেক্ট চলে যেতে হবে তোমাকে ওই নোটটা থেকে প্র্যাকটিসে। প্র্যাকটিস মানে নিজে ওখান থেকে আসা বোর্ডে কোয়েশ্চেন, তোমার নর্মাল কোয়েশ্চেন, স্যারের দেওয়া কোয়েশ্চেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, দেখো তুমি পারো না কিনা। বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বলবো 10টার মধ্যে 8টাই তোমার পারার কথা, বা তুমি দেখতেছো, জানতেছো, বুঝতেছো, বা একটু ঠেললেই পারতেছো। অ্যাডমিশন কোয়েশ্চেনের ক্ষেত্রে 10টার মধ্যে যেন 6টাই তুমি পারো, এটা হচ্ছে তোমার কমন রেশিও। তাহলে তুমি বুঝবা যে তোমার প্রপার কন্টেন্ট ফ্লোটা ভালো হচ্ছে। এরপরে তুমি চলে যাবা সেটার এক্সাম দিতে, অফলাইন এক্সাম দিতে পারলে বেস্ট, না দিতে পারলেও অনলাইন এক্সাম তুমি দিবা। তারপরে যেতে হবে তোমার রিভিশনে। এই বেসিক ফ্লো ভাই, এই ফ্লোটা তোর টপার করে, এই ফ্লোটা তুইও করিস, বাট ইফিসিয়েন্টলি করতে না পারার জন্য আরেকজন টপার হয়েছে আর তুই একেবারে ব্যাক বেঞ্চার, এমন। বুঝছিস কথা আমি বললাম কি কি করতে হবে আমাকে? এটা হচ্ছে প্রপার কন্টেন্ট ফ্লো। এখন এই কম্প্যাক্ট একাডেমিক ক্লাসের জন্য আমাদের যে এসি তৈরির ক্লাস, এটা মোর দ্যান এনাফ। আমাকে অনেক সময় মানুষজন জিজ্ঞাসা করে যে ভাই, এই যে ক্লাস করতেছি এখানে এত এত অল্প সময়ের ভিতরে এত কিছু পড়িয়ে দেওয়া আছে, এটা কি এনাফ? আসলে কি এনাফ হবে? ওরা চিন্তা করতে পারে না, ওরা বুঝতে পারে না। আমি ওকে ওই কনসালটেন্টই দিই, কোয়েশ্চেন ব্যাংক বের কর, দেখ কোয়েশ্চেন ব্যাংকের ভিতরে যে টপিকটা তুই পড়লি ওই টপিকটার কোয়েশ্চেন ব্যাংক দেখ, তোর কাছে দেখ, তুই দেখবি 10টার ভিতরে 6টা কোয়েশ্চেনই তোর যদি জানা হয়, টপিকের মধ্যে হয়, তাহলে ইটস ওকে। অ্যাডমিশনের বোর্ড কোয়েশ্চেনের ভিতরে 10টার ভিতরে 8টাই হইতে হবে তোর জানা, আরও বেশি হইতে পারে। এখন তুই যদি দেখিস শাস্ত্রের কোয়েশ্চেন, দেখবি 10টার ভিতরে তোর 4টা জানা মাত্র, ও কোয়েশ্চেন করে উঙ্গা বঙ্গা ভাই, ওটার সাথে তো তুলনা করে হবে না, মজা করলাম, বাট স্টিল সব টপিকে না। এখন এই কন্টেন্ট ফ্লোর জন্য তোমার আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে প্রোগ্রামটা আছে, যেটা আমার ওয়েবসাইটের ভিতরে, আমি জাস্ট ওটা দেখাই তোমাকে। এইচএসসি সায়েন্সের ভিতরে যদি যাও, সায়েন্সের একাডেমিক টু অ্যাডমিশন 27 ব্যাচের জন্য আমাদের যে রিভাইভ প্রোগ্রামটা, অনেক মানুষজন করছে, 21,000 প্লাস মানুষজন যুক্ত হয়ে আছে। তো এখানে ধরো আমার নিজের নেওয়া ক্লাস
আমি যদি তোমাকে একটা ডেমো ক্লাস জাস্ট দেখাই, অনেকে আছো যারা কোর্সের মানুষজন তারাও দেখতেছো বোধহয়। কেমিস্ট্রি আমি একাডেমিক ক্লাস দেখতে যাচ্ছি, কইরে ভাই একাডেমিক ক্লাস দেওয়া নাই, অ্যাডমিশন সব ক্লাস, হোয়াট দ্য হেল। আচ্ছা এই যে ফিজিক্স কেমিস্ট্রি একাডেমিক, ধরো কেমিস্ট্রি একাডেমিক, আমি হচ্ছে মোদের পর্যাবৃত্ত ধর্ম মিফতু ভাইয়ের নেওয়া, আমি জৈব রসায়ন নেওয়া আছে, তড়িৎ রসায়ন, যেহেতু তোমরা এখন সেকেন্ড চ্যাপ্টারে হয়ে গেছো, জৈব রসায়ন। জৈব রসায়ন অনেকের ক্লাস, মিফতু ভাই ক্লাস গোটেড নেয় ভাই, এটাতে অস্বীকার করার কিছু নাই। জৈব রসায়ন আমি যেরকম কম্প্যাক্ট করে পড়ানোর ট্রাই করছি, এটা আমার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। ভুল ত্রুটি আমি আমার দিক থেকে দেখতেছি নাই, তুমি পড়া দেখা তুমি আমাকে হচ্ছে ফিডব্যাক দিও, ঠিক আছে? বাট বাট জিনিসটা হচ্ছে এই 12টা লেকচারের মাধ্যমে তুমি যে কমপ্লিট করতে পারবা এতটুকু আমি গ্যারান্টেড দিতে পারি। 12টা লেকচারে টোটাল 29.5 ঘন্টা মতন হয়, এবং জৈব রসায়নে যে একবার ইনশাল্লাহ হিরো হইতে পারবে, ও তার ঠিক ওই মোমেন্ট থেকে কেমিস্ট্রির 40% মার্ক নিশ্চিত করলো। কত? 40%। বেসিক আলাপ ভাই, আজকের এই পুরো ভিডিও দেখে যদি তুই একটা ইনসাইটও পাস যে জৈব রসায়ন কমপ্লিট করলাম, আমি রসায়নের 40% মার্কে ইনসাইট মানে কি কমপ্লিট করলাম, তাও তোর লাভ, তাও তোর লাভ। সো যারা চিন্তা করতেছো যে আসলে মানে প্রপার কন্টেন্ট ফ্লো, প্রপার এই জিনিসগুলোকে বুঝে শুনে বুঝে শেষ করতে হবে, আমাকে বুঝতে হবে, তারা আমাদের একাডেমিক অ্যাডমিশনের সাথে যুক্ত হতে পারো। যারা যুক্ত নাই, যারা যুক্ত আছো তারা চিল থাকো, ট্র্যাকে থাকো, কমপ্লিট করো, শেষ করো, তারপরে এসে হচ্ছে যে ধরো তুমি তোমার ফলাফল সম্পর্কে বৈধতা ছিল, ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ পাবা। আমাদেরকে দিতে হবে না, নিজে পরিশ্রম করতেছো না, উপরওয়ালা তোমার সাথে জুলুম করবেন না, কখনো না। লাস্ট, রুটিন মেনটেন কি আসলেও হয়? সব সময় হয়? রুটিন মেনটেন না হলে কি করব? আমাদের মধ্যে একটা অড টাইম সিনড্রোম আছে। এখন তো 7:23 বাজে, 7:30টায় পড়া শুরু করি, একটা রিল দেখলাম, 2টা রিল দেখি, 5টা রিল দেখছি, 5টা তো বিজোড় সংখ্যা, 6টা দেখবো, 6টা দেখতে তুই 12টা দেখছিস। অড টাইম সিনড্রোমের কি? 8টা 1 বাজে, আহা 8টা 1 কেন বাজবে, 8টা 10 বাজলে পড়তে বসবো, এদিকে তোর 9টা ধর 33 বেজে গেছে, 8টা 10-এর কথা বলি। এই যে অড টাইম সিনড্রোম, এটারই বড় ভার্সনটা হচ্ছে, আচ্ছা আজকে একটা বেলা চলে যাচ্ছে, তো এই যে দুপুরটা থেকে খেয়ে দেই আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করবো, খেয়ে দেই দেখছিস তোর বন্ধু ডাকছে, খুবই ইমার্জেন্সি, খুবই জরুরি একটা কাজে গেল বাদ। একটা কথা সবসময় জানো না, যা কাল করবা ভাবছো তা আজ করো, যা আজ করবা ভাবছো তা এখন। জিনিসটা হচ্ছে এরকমই, তোমার যখন রিয়ালাইজ হচ্ছে ভাই এটাই হচ্ছে সর্বোত্তম সময়, বুঝতে শিখো এটা, সর্বোত্তম সময় হচ্ছে এটা। এবং ওই একবার যদি তুমি তোমার সাথে জিততে পারো, তুমি দেখবা, ওই যে বললাম না যে সপ্তাহে 7টা দিন তুমি তোমার সাথে হাইরো না, তুমি সপ্তাহে 7টা দিনই তোমার সাথে জিততে পারবা, আই গ্যারান্টি ইট, লেজিট, ইনশাল্লাহ পারবা। এই জায়গাটা অনেক কঠিন, অনেক কঠিন। আমি সব সময়, এটা কোটা ফ্যাক্টরির একটা সিম্পল ডায়লগ, আমি সব সময় এই জিনিসটা বলি যারা আমার ডিরেক্ট মানে একেবারে সামনাসামনি স্টুডেন্ট ছিল, তারপর অনলাইনে আসার সময়, প্রত্যেকটা টাইমের ভিতরে বলি, স্টুডেন্ট লাইফটার ভিতরে, বিশেষ করে এইচএসসি লাইফটার ভিতরে, অ্যাডমিশন লাইফটার ভিতরে কখনোই যুদ্ধ পাশের জনের সাথে না, কখনোই যুদ্ধ ক্লাসের ওই স্টুডেন্টগুলোর সাথে না, যুদ্ধটা লেজিট নিজের এবং নিজের সাথে। এবং এখানে পাবলিক ইউনিভার্সিটি গ্লোরিফাই করতেছি না, এখানে তোমার পড়া তুমি মানুষের মতন মানুষ হয়ে যাও, মানে তুমি মার্ক পাওয়ার জন্য না পড়ো, এগুলা কোনো কিছুকেই ওই ওই আলাপে ওই মানে আলাপ আলোচনাতে আমি যাচ্ছি না। আমি তোমাকে জাস্ট এতটুকুই বুঝাতে চাচ্ছি, এখানে তোমার লড়াইটা লেজিট তোমার সাথে ভাই, তোমার ভালোটা লেজিট তুমি বুঝতেছো, তুমি বুঝদার হইছো বলেই তোমার প্যারেন্টস তোমার প্রতি এই যে টাকা সময় শ্রম এগুলা ইনভেস্ট করে জাস্ট ভেবে নিয়েছে ইনশাল্লাহ আমার ছেলে আমার সন্তান আমাদের মুখ উজ্জ্বল করবে। এতটুক তো তাদেরকে দেওয়া উচিত ম্যাম, এতটুক তো তাদেরকে দেওয়া উচিত, এতটা বঞ্চিত করা উচিত না, বুঝছো? সো ওই নিজের সাথে যেত, রুটিন সবসময় মেনটেন হবে না, এটাই স্বাভাবিক। তোমায় কী করতে হবে? মেনটেন করার মাস্ট ট্রাই করতে হবে, না হইলেও যতটুক গেছে গেছে, এখন বাকিটা থেকেই শুরু করো। এমন করো না একটা বেলা পরে, একটা দিন পরে, একটা সপ্তাহ পরে, একটা মাস পরে এই করছো মানে তুমি তোমার সাথে হারছো। যে নিজের সাথে হারা যাবে, মানে তার কথা কি বলবো, সে একেবারে অলৌকিক কোনো ঘটনা ছাড়া কখনোই সাকসেসের মুখ দেখতে পারবে না, এটাই খুব স্বাভাবিক কথা, বুঝছো? তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম বোধহয় ছোট মুখে আসলে। তো বেশি কথা বলে ফেললে আসলে একটু ভুল ত্রুটিগুলা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাই অনেক অনেক ভালো থাকো 27 ব্যাচের মানুষজন। আমি কাম ব্যাক দেওয়ার মাস্টার প্ল্যান নিয়ে তোমাকে এখানে করে জ্বালাময়ী খুব বেশি কথা বলতে আসছি, হ্যান ত্যান এগুলা সেগুলা এমন না। আমি বেসিক্যালি একেবারে সম্পূর্ণ ভিন্নধর্মী সকল কোশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম, যেটা তুমি মাস্ট এখন সব থেকে বেশি ফেস করতেছো। তোমার প্রোগ্রেস তোমরা যারা শেয়ার করতেছো আমাদের 27-এর গ্রুপে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেকের প্রোগ্রেস দেখে আসলেই অনেক অভিভূত হয়েছি, যদি সেটা সত্য হয়ে থাকে আই হোপ সেটা ট্রু। আর অনেকের প্রোগ্রেসে একটু কম বেশি, অনেকে চাইছে যে ভাইয়া প্লিজ এটা বন্ধ করেন, অন্যটা দেখে হতাশ হয়ে যাচ্ছে। হতাশ হওয়ার কিছু নেই, তুই আজকে থেকেও শুরু কর, তুই জিতবি। দ্য থিং ইজ, তুই অন্যকে দেখে হতাশ হচ্ছিস, যেটা তুই নাটক করছিস কিনা আমি জানি না, বাট জিনিসটা হচ্ছে তোর যদি আসলেই খারাপ লেগে থাকে তাহলে তুই শুরু করবি, আমারে মেসেজ দিয়ে বলবি না যে ভাই অফ করেন এটা। ওই কিংটা যদি ওটা তোকে দিতে পারে সেটাও তোর লাভই হচ্ছে, বুঝিস? যাই হোক ভাইয়া, অনেক অনেক ভালো থাক। যদি কোনো প্রবলেম আরও ফেস করে থাকিস বা কোয়েশ্চেনারিজ আরও বেশি মনে হয় অ্যারাইজ হচ্ছে, সেটাকে কমেন্ট করে জানাতে পারো, আমরা ইনশাল্লাহ সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।